আছে। তো আজকে আমরা একটা নতুন সংস্থা পড়ব, যেটার নাম হচ্ছে ইউনিসেফ। তো এই অধ্যায়ে আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা পড়তেছি, যেগুলো কি করছে, তাদের বাংলাদেশে তাদের কার্যক্রম আছে। অর্থাৎ বাংলাদেশের সমাজ উন্নয়ন কার্যক্রমে যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কাজ করছে, এই ধরনের সংস্থাগুলোই আমরা এই অধ্যায়ে পড়ছি। তাহলে আমরা আজকে পড়ব হচ্ছে ইউনিসেফ। ইউনিসেফ কিভাবে প্রতিষ্ঠিত হলো, এগুলো ইউনিসেফ নিয়ে একটু আলোচনা করবো। এরপর ইউনিসেফের উদ্দেশ্য, ইউনিসেফের কার্যক্রম এবং ইউনিসেফের কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ। তো এই বিষয়গুলো হচ্ছে আমরা আজকে আলোচনা করব। তাহলে শুরুতেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে ইউনিসেফ। আচ্ছা, ইউনিসেফে দেখো যে ইউনিসেফের পূর্ণরূপটা কি। ইউনিসেফের পূর্ণরূপটা হচ্ছে ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ড। ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ড। তো ইউনিসেফটা প্রতিষ্ঠা হয় 1946 সালে। ইউনিসেফ 1946 সালে 11ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়। এটা হচ্ছে দেখো, প্রেক্ষাপট আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালীন সময়ে যে শিশুদের দিকে নজর রেখে শিশুদের সাহায্য করার জন্য তাদের মধ্যে খাদ্য, ওষুধ, বস্ত্র ইত্যাদি প্রয়োজনীয়তার দিকে লক্ষ্য রেখে জাতিসংঘ আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল নামে এই সংস্থাটা গড়ে তোলা হয়। তো প্রথম যখন এই সংস্থাটা গড়ে তোলা হয়, তখন এটার পূর্ণরূপটা ছিল এরকম যে ইউনাইটেড নেশনস চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড। ফান্ডের আগে দেখো ইতে হবে একটা ইমার্জেন্সি ছিল, যখন এটা 1946 সালে গড়ে উঠলো তখন। তো তারপরে 1950 সালে আসলে এই ইমার্জেন্সি শব্দটা বাদ দিয়ে এটার পুনরূপটা করা হলো ইউনাইটেড নেশন চিলড্রেন ফান্ড। ঠিক আছে। তো পরবর্তীকালে অর্থাৎ যুদ্ধ বিধ্বস্ত ইউরোপের শিশুদের সাহায্য করার জন্য মূলত হচ্ছে ইউনিসেফটা গড়ে ওঠে। পরবর্তীতে 1950 সালে কি করা হয়, এই নামটা ইমার্জেন্সি শব্দটার বাদ দেওয়ার পাশাপাশি কি করা হয়, তখন এর লক্ষ্য করা হয় যে উন্নয়নশীল দেশসমূহের শিশুদের জন্য দীর্ঘমেয়াদী সাহায্য প্রদানের জন্য মূলত এই নামটা চেঞ্জ করে করা হলো যে ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ড। ঠিক আছে। তো দেখো যে এটার সদর দপ্তর কোথায়। সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। তো ইউনিসেফের সদর দপ্তর কোথায়? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। ইউনিসেফ দেখো যে 1965 সালে নোবেল পুরস্কার লাভ করে, অর্থাৎ বিশ্বব্যাপী শিশুদের অধিকার রক্ষা এবং কল্যাণে কাজ করার স্বীকৃতি স্বরূপ 1965 সালে এই প্রতিষ্ঠানটি নোবেল পুরস্কার লাভ করে। তাহলে হচ্ছে এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে যে ইউনিসেফ কত সালে নোবেল পুরস্কার লাভ করে, এবং ইউনিসেফ 1965 সালে নোবেল পুরস্কার লাভ করে। আর ইউনিসেফ বাংলাদেশের কার্যক্রম শুরু করে মূলত 1971 সালের পর। 1971 সালের এই যে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের শিশুদের কল্যাণে, শিশুদের স্বাস্থ্য পুষ্টি বিষয়ক বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করার জন্য ইউনিসেফ বাংলাদেশে তার কার্যক্রম শুরু করে। তাহলে তাহলে আমরা ইউনিসেফ সম্পর্কে এতটুকু জানলাম যে ইউনিসেফ প্রতিষ্ঠা হলো 1946 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে, অর্থাৎ ইউরোপের শিশুদের জরুরি ভিত্তিতে খাদ্য, বস্ত্র, ওষুধ এগুলো সরবরাহ করার লক্ষ্যে 1946 সালে ইউনিসেফ প্রতিষ্ঠা হলো। ঠিক আছে। আর 1950 সালে এই ইউনিসেফের নামকরণটা চেঞ্জ করা হলো, আগে যেখানে ইমার্জেন্সি ছিল সেটা বাদ দেওয়া হলো এবং এর লক্ষ্যভুক্ত করা হলো কি উন্নয়নশীল বিশ্বে শিশুদের জন্য ইউনিসেফ কাজ করে থাকে। ইউনিসেফের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এবং ইউনিসেফ শিশুদের কল্যাণে কাজ করার জন্য 1965 সালে নোবেল পুরস্কার লাভ করে। এবারে আমরা ইউনিসেফের উদ্দেশ্যগুলো দেখব। দেখো ইউনিসেফ কাজই করে হচ্ছে কাদের নিয়ে? শিশুদের নিয়ে, তাই না? ইউনিসেফ শিশুদের নিয়ে কাজ করে। তো ইউনিসেফের উদ্দেশ্যগুলো হচ্ছে দেখো, শিশু এবং মায়ের অর্থাৎ মা এবং শিশুর স্বাস্থ্য রক্ষায় বিভিন্ন ধরনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে থাকে। শিক্ষা উপকরণ সরবরাহ করার মাধ্যমে শিশুদের জন্য শিক্ষামূলক কর্মসূচির সম্প্রসারণ করা হচ্ছে ইউনিসেফের অন্যতম একটা উদ্দেশ্য। এরপরে দেখো আছে
মৌল মানবিক চাহিদা পূরণের ব্যবস্থা করা, অর্থাৎ শিশুদের জন্য মৌল মানবিক চাহিদা পূরণের ব্যবস্থা করা। শিশুদের পুষ্টিকর খাদ্যের সরবরাহ নিশ্চিত করা। শিশুদের পুষ্টিকর খাদ্যের সরবরাহ নিশ্চিত করা। এইডস প্রতিরোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। পৃথিবীর বিভিন্ন দেশে লক্ষ লক্ষ শিশুরা হচ্ছে এই এইডসে আক্রান্ত। তো তাদের জন্য এই এইডস প্রতিরোধের জন্য ইউনিসেফ বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করে থাকে। এবারে দেখো যে বিশ্বব্যাপী যুদ্ধাহত শিশুদের চিকিৎসা, পুনর্বাসন ও কল্যাণে কাজ করা। মূলত ইউনিসেফ প্রতিষ্ঠিত হলোই কি একটা যুদ্ধাবস্থায়, যুদ্ধের সময় যে শিশুরা যে অবহেলিত থাকে, এই শিশুদের চিকিৎসা পুনর্বাসনের জন্য কিন্তু কাজ করে থাকে। তো এই কার্যক্রমটা অব্যাহত আছে। বিশ্বব্যাপী যুদ্ধাহত শিশুদের চিকিৎসা, পুনর্বাসন এবং কল্যাণে কাজ করে থাকে ইউনিসেফ। শিশুদের সংশোধন এবং উন্নয়নে কাজ করে থাকে, অর্থাৎ যেসব অপরাধী শিশুরা আছে তাদের সংশোধন এবং উন্নয়নেও কাজ করে থাকে ইউনিসেফ। সমাজে লিঙ্গ বৈষম্য দূর করা, অর্থাৎ এই যে শিশুদের মধ্যে যাতে বৈষম্য না থাকে এটা দূর করার জন্য কাজ করে থাকে। এরপর দেখো যে দুর্যোগে আক্রান্ত শিশুদের জন্য জরুরি ত্রাণ সামগ্রী সরবরাহ করা। দুর্যোগে আক্রান্ত শিশুদের জন্য জরুরি ত্রাণ সামগ্রী সরবরাহ করা, অর্থাৎ বিভিন্ন ধরনের দুর্যোগ, সেটা পৃথিবীর যে কোনো দেশেই হতে পারে। এই সময় কি করে যে ইউনিসেফ শিশুদের জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী সরবরাহ করে থাকে এবং সারা বিশ্বের শিশুদের উপর গবেষণা এবং রিপোর্ট প্রকাশ করা, অর্থাৎ ইউনিসেফ শিশুদের নিয়ে গবেষণা করে থাকে, শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা করে থাকে এবং এই গবেষণার রিপোর্টগুলো প্রকাশ করে থাকে। এছাড়া ধরো যে বিভিন্ন ধরনের যে শিশু কল্যাণমূলক সংস্থা আছে, এই সংস্থাগুলোকে গঠনমূলক পরিকল্পনা প্রণয়নে সহায়তা করে থাকে। এছাড়া যে সরকারি এবং বেসরকারি বিভিন্ন ধরনের যে সংস্থাগুলো আছে, এই সংস্থাগুলোকে বিভিন্ন ধরনের শিশু কল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করার জন্য অর্থনৈতিক এবং কারিগরি সহায়তা প্রদান করে থাকে। তো এটাই হচ্ছে ইউনিসেফের উদ্দেশ্য, অর্থাৎ শিশুদের স্বাস্থ্য রক্ষার জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে, শিশুদের কি করে শিক্ষামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে, তাদের মৌলমানবিক চাহিদা পূরণের ব্যবস্থা করে থাকে, শিশুদের পুষ্টিকর খাদ্যের সরবরাহ নিশ্চিত করে থাকে, এইডস প্রতিরোধে সাহায্য করে থাকে, যুদ্ধাহত শিশুদের চিকিৎসা, পুনর্বাসন, কল্যাণে সাহায্য করে থাকে, যেসব অপরাধী শিশুরা আছে তাদের সংশোধন এবং উন্নয়নে কাজ করে থাকে, সমাজে লিঙ্গ বৈষম্য দূর করার জন্য কাজ করে, তারপরে হচ্ছে দুর্যোগে আক্রান্ত যে শিশুরা আছে তাদের জন্য জরুরি ত্রাণ সামগ্রী সরবরাহ করে থাকে এবং সারা বিশ্বের শিশুদের উপর গবেষণা এবং রিপোর্ট প্রকাশ করে থাকে। এটা হচ্ছে ইউনিসেফের উদ্দেশ্য। তো এখন আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে ইউনিসেফের কার্যক্রমগুলো কেমন হবে। উদ্দেশ্যগুলোকে সামনে রেখেই সাধারণত কোনো সংস্থা তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। তো আমরা প্রথমে বললাম কি যে ইউনিসেফ কি করে থাকে, শিশুদের এই শিক্ষামূলক যে কর্মসূচি আছে এটা সম্প্রসারণ করে থাকে। তাহলে আমরা দেখো যে ইউনিসেফের কার্যক্রমগুলো এখন আলোচনা করব। প্রথমেই দেখো যে আছে শিক্ষা কর্মসূচি। তো বাংলাদেশ সরকারের যে শিক্ষা কর্মসূচি আছে এটার পাশাপাশি ইউনিসেফ কি করে, এদেশের শিক্ষার উন্নয়ন এবং শিক্ষার হার বৃদ্ধি করার জন্য কাজ করে আসছে। এটা কিন্তু এখনো করছে এবং আমাদের যে যুদ্ধ বিধ্বস্ত দেশ অর্থাৎ ৭১-এর পর থেকেই কিন্তু করে আসছে। ঠিক আছে, তো এর মধ্যে কি কি আছে যে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পুরাতন প্রতিষ্ঠানের সংস্কার, শিক্ষকদের প্রশিক্ষণ দান, দরিদ্র ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ সরবরাহ করা ইত্যাদি বিভিন্নভাবে ইউনিসেফ হচ্ছে শিশুদের মধ্যে এই শিক্ষামূলক কার্যক্রম সম্প্রসারণের জন্য কাজ করে থাকে। অর্থাৎ বাংলাদেশের সাক্ষরতার হার বৃদ্ধির জন্য ইউনিসেফ বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করছে। এখানে আমরা ইউনিসেফের কার্যক্রম যেটা বলছি, ইউনিসেফ এই ধরনের কার্যক্রম বিশ্বের অর্থাৎ যেসব দেশে হচ্ছে গিয়ে যেসব দেশ জাতিসংঘের অন্তর্ভুক্ত সব দেশেই করে থাকে, কিন্তু আমরা এখানে মূলত বাংলাদেশে ইউনিসেফ কী কী ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে সেগুলো কিন্তু আলোচনা করছি। তাহলে প্রথমে আমরা আলোচনা করলাম যে শিক্ষা কার্যক্রম।
অর্থাৎ শিক্ষা কার্যক্রমের মধ্যে কি কি আছে, যে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করে, পুরনো যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো সংস্কার করে থাকে, শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে থাকে, ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ সরবরাহ করার মাধ্যমে ইউনিসেফ বাংলাদেশে এই শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে সাহায্য করছে। এবার 2 নম্বরে দেখো যে স্বাস্থ্য কর্মসূচি। তো স্বাধীনতা উত্তর বাংলাদেশে কি ছিল, যে শিশু মৃত্যুর হার কিন্তু অনেক বেশি ছিল। শিশু মৃত্যুর হারও যেমন বেশি ছিল, আবার শিশু জন্মের হারও কিন্তু অনেক বেশি ছিল। তো শিশু মৃত্যুর হার বেশি হওয়ার কারণ কি ছিল, তা কারণ তখন হচ্ছে যে এরকম প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা ছিল না, ঠিক আছে, যার জন্য অনেক মায়েরাই হচ্ছে এই প্রসবকালীন জটিলতার জন্য মৃত্যুবরণ করতো এবং শিশুর মৃত্যুর হারও এজন্য বেশি ছিল। এরপর দেখো জন্মহার বেশি থাকার কারণ ছিল মানুষের মধ্যে সচেতনতা কিন্তু অনেক কম ছিল। তো ইউনিসেফ কি করে, দেশের বিভিন্ন স্থানে মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্র স্থাপন করে, মাতৃসদন এবং শিশু কল্যাণ কেন্দ্র স্থাপন করে থাকে। এছাড়া পল্লী এলাকায় এই স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ, বিশুদ্ধ পানি সরবরাহ, পয়ঃপ্রণালীর ব্যবস্থা, এছাড়া যে বিভিন্ন রোগগুলো আছে যক্ষ্মা, ম্যালেরিয়া, এগুলোর প্রতিকার এবং প্রতিরোধে বিভিন্ন ধরনের টিকা, ইনজেকশন, প্রচার প্রচারণা, এই বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করে থাকে। আচ্ছা, এবারে 3 নম্বরে দেখো নারীর ক্ষমতায়ন। অর্থাৎ ইউনিসেফ নারী এবং পুরুষের মধ্যে যে বৈষম্যে বিশ্বাস করে না, এবং শিশুদের মধ্যেও যে মেয়ে শিশু, ছেলে শিশু, এদের মধ্যে কোনো বৈষম্য করে না। এর জন্য কি করে, যে নারী শিক্ষার উপর অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে। তো তোমাদের নিশ্চয়ই মনে আছে, তোমরা ছোটবেলায় দেখতে যে মিনা কার্টুন দেখতে। তো এই যে মিনা কার্টুন, এটা হচ্ছে ইউনিসেফের সহযোগিতায় কিন্তু প্রচারিত, ঠিক আছে, অর্থাৎ এর অর্থায়নটা করেছে কিন্তু ইউনিসেফ। তো দেখো যে ইউনিসেফ কি করেছে, ইউনিসেফ এই মিনা কার্টুনের মাধ্যমে মেয়েদের অধিকার রক্ষার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করেছে। এই মিনা কার্টুন থেকে কিন্তু মানুষের কিন্তু সমাজের অনেকের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। এই যে ছেলে মেয়েদের যে বৈষম্য, এই বৈষম্যও কিন্তু দূর করতে অনেকটা সাহায্য করেছে এই মিনা কার্টুন। পাশাপাশি হচ্ছে এই মিনা কার্টুন থেকে আমরা কি শিখেছি, স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা বিষয়ক কার্যক্রম, অর্থাৎ মানুষকে সচেতন করে তোলার জন্য এই যে এই একটা ছোটদের যে কার্টুনটা, এটা কিন্তু অনেক বেশি ভূমিকা পালন করেছে, ঠিক আছে, যেটা হচ্ছে ইউনিসেফের অর্থায়নে বাংলাদেশে এই কার্যক্রমটা পরিচালিত হয়েছে। এবারে দেখো যে পুষ্টি সংক্রান্ত কর্মসূচি। 4 নম্বরে দেখো যে পুষ্টি সংক্রান্ত কর্মসূচি। তো আমরা কি জানি যে পুষ্টিহীনতা হচ্ছে এদেশের শিশুদের একটা অন্যতম বড় সমস্যা। তো ইউনিসেফ কি করে থাকে, ইউনিসেফ এই পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং সরবরাহ করা, পুষ্টি সংক্রান্ত জ্ঞানদান, WHO এর সাথে যৌথভাবে ওষুধ সরবরাহ করা ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে আসছে। তো বাংলাদেশে দেখবা যে অনেক জেলায় প্রাইমারি স্কুলে শিশুদের জন্য হচ্ছে বিস্কিট দেওয়া হয় বা খাদ্য দেওয়া হয়, বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী দেওয়া হয়ে থাকে, এবং এটা হচ্ছে ইউনিসেফের অর্থায়নেই কিন্তু করা হয়ে থাকে। এছাড়া বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, যেমন হচ্ছে বন্যা বা জলোচ্ছ্বাস, এই যে ক্ষতিগ্রস্ত যে শিশুরা আছে তাদের মধ্যে হচ্ছে বিস্কুট, দুধ বিতরণ সহ বিভিন্ন ধরনের পুষ্টি বিষয়ক কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে। আচ্ছা, এবারে 5 নম্বরে দেখো দুর্যোগ ব্যবস্থাপনা এবং জরুরি সাড়া প্রদান। তো বাংলাদেশকে একটি প্রাকৃতিক দুর্যোগময় দেশ, নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ এখানে লেগে আছে, বন্যা, খরা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, টর্নেডো, এবং যে যুদ্ধাবস্থা বা যুদ্ধ পরবর্তী যে ত্রাণ কার্যক্রম, এখানে হচ্ছে ইউনিসেফ সহায়তা করে থাকে। এছাড়া দুর্যোগ পূর্ব, দুর্যোগকালীন, দুর্যোগ পরবর্তী সময়ে মানুষের কি করণীয় সে সম্পর্কেও আসলে ইউনিসেফ মানুষকে বিভিন্নভাবে প্রশিক্ষণ দিয়ে থাকে। 6 নম্বরে দেখো পানি ও পয় নিষ্কাশন। অর্থাৎ বিশুদ্ধ পানি এবং সুষ্ঠু পয় নিষ্কাশনের জন্য ইউনিসেফ বিনামূল্যে টিউবওয়েল, স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা করে থাকে। বাংলাদেশে প্রায় প্রতিটি গ্রামে ইউনিসেফের সহজ সহায়তায় ডিপ টিউবওয়েল বসানো হয়েছে।
অর্থাৎ এই কার্যক্রমগুলো দেখা যাচ্ছে যে এগুলো গ্রামেই মূলত হয়, এবং এগুলো তোমাদের মনে হতে পারে যে এখন আসলে এগুলোর প্রয়োজনীয়তা সেরকম নাই, কিন্তু না, একসময় কিন্তু অনেক বেশি ছিল। আজকে থেকে 20 বছর আগের কথা যদি তুমি চিন্তা করো, যে একটা টিউবওয়েলের কি গুরুত্ব বা একটা স্বাস্থ্যসম্মত টয়লেটের কি গুরুত্ব, ঠিক আছে। তো এই কার্যক্রমগুলো হচ্ছে ইউনিসেফ বাংলাদেশে এই কার্যক্রমগুলো করতে সাহায্য করেছে। 7 নম্বরে দেখো এইচআইভি আক্রান্ত শিশুদের জন্য কার্যক্রম। তো দেখো যে আমি প্রথমে বললাম যে শুধু বাংলাদেশে না, অর্থাৎ বিশ্বে লক্ষ লক্ষ শিশুরা হচ্ছে এইচআইভি বা এইডসে আক্রান্ত, ঠিক আছে। ইউনিসেফ এই বিশ্বব্যাপী এইসব শিশুদের, এইডস আক্রান্ত শিশুদের রক্ষার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করছে, এবং ওই সংশ্লিষ্ট দেশগুলোকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছে, অর্থাৎ এইডস প্রতিরোধের জন্য নানা ধরনের কর্মসূচি পালন করছে ইউনিসেফ। 8 নম্বরে দেখো জন্ম নিবন্ধন। তো জন্ম নিবন্ধন একটা শিশুর জন্য খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রতিটি শিশুই যাতে তাদের পিতামাতার পরিচয়ে বড় হতে পারে, এজন্য ইউনিসেফ জন্ম নিবন্ধনের উপর অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে, এবং জন্ম নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সাহায্য সহযোগিতাও কিন্তু ইউনিসেফ করে থাকে। নারীদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ। নারীদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ, অর্থাৎ ইউনিসেফ নারীদের কর্মোপযোগী করে তোলার জন্য নানা ধরনের বৃত্তিমূলক এবং কারিগরি প্রশিক্ষণ প্রদান করে থাকে। তাহলে ইউনিসেফ নারীদের দক্ষতা বৃদ্ধির জন্য এবং তাদের আয় বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের বৃত্তিমূলক এবং কারিগরি প্রশিক্ষণ দিয়ে থাকে। তো সমাজসেবা অধিদপ্তরের যে উপজেলার সমাজসেবা কর্মসূচি আছে, আমরা এটা পড়েছিলাম 6ষ্ঠ অধ্যায়ে, যে বাংলাদেশের সরকারি সমাজ কল্যাণমূলক কার্যক্রম। এখানে আমরা দেখেছিলাম যে বাংলাদেশের সরকারি যে কার্যক্রমগুলো আছে এগুলো সবগুলোই মূলত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে কিন্তু বাস্তবায়িত হয়ে থাকে। তো সমাজসেবা অধিদপ্তরের যে উপজেলা সমাজসেবা কর্মসূচি আছে, এটার মাধ্যমে মূলত ইউনিসেফ কি করে থাকে, এই নারীদেরকে বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে থাকে, বৃত্তিমূলক এবং কারিগরি প্রশিক্ষণ দিয়ে থাকে। তো এটাই হচ্ছে যে ইউনিসেফের কার্যক্রম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং আমাদের সবশেষে যেটা ছিল সেটা হচ্ছে যে ইউনিসেফের কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ। আচ্ছা দেখো, ইউনিসেফের কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ। তো আমরা কি জানি বলো, যে সমাজকর্ম হচ্ছে একটা সাহায্যকারী প্রক্রিয়া, সাহায্যকারী পেশা, যেটার কাজ হচ্ছে কি করা, সমস্যাগ্রস্ত মানুষকে সাহায্য করা। এটা ব্যক্তি হতে পারে, দল হতে পারে, সমষ্টি হতে পারে। তাহলে তো সমাজকর্ম পদ্ধতিগুলো প্রয়োগ করার আগে কিন্তু কি জানতে হবে, আমাদের সমাজকর্মের যে পদ্ধতিগুলো আছে, সমাজকর্মের এই পদ্ধতিগুলো জানতে হবে। তোমরা নিশ্চয়ই সমাজকর্ম প্রথম পত্রে 6ষ্ঠ অধ্যায়ে আছে সমাজকর্মের এই পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করা আছে, যেটা কিন্তু তোমাদের এবারের পরীক্ষায় এই অধ্যায়টা কিন্তু অন্তর্ভুক্ত আছে। তাহলে অবশ্যই তোমাদেরকে এই অধ্যায়টা খুবই ভালো করে পড়তে হবে। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সমাজকর্ম দ্বিতীয় পত্রের 6ষ্ঠ অধ্যায়, সমাজকর্ম প্রথম পত্রের 6ষ্ঠ অধ্যায়। তো সমাজকর্মের যে মৌলিক পদ্ধতি আমরা জানি কয়টি, 3টি, এবং সমাজকর্মের সহায়ক পদ্ধতিও আছে 3টি। তো মৌলিক পদ্ধতিগুলো কি কি বলতো, যে ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি উন্নয়ন ও সমষ্টি সংগঠন, যেটাকে আমরা একত্রে বলতে পারি যে সমষ্টি সমাজকর্ম, ঠিক আছে। তাহলে দেখো যে ইউনিসেফ কি করে থাকে। ইউনিসেফের যে যদি কর্মপরিধির দিকে আমরা তাকাই, তাহলে হচ্ছে ইউনিসেফ মা এবং শিশুর স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, দুর্যোগ মোকাবেলা ইত্যাদি বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করে থাকে, ঠিক আছে। তো এই যে কার্যক্রমগুলোর মধ্যে মূলত সমাজকর্মের এই যে মৌলিক 3টা পদ্ধতি আছে, ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম এবং সমষ্টি সমাজকর্ম,
তিনটা পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। তো ইউনিসেফের কোনো কোনো কর্মসূচি আছে ব্যক্তি পর্যায়ে হয়ে থাকে, যেমন স্বাস্থ্য বিষয়ক বা পুষ্টি বিষয়ক বিভিন্ন ধরনের জ্ঞানদান হতে পারে। তো যেসব কার্যক্রম হচ্ছে ব্যক্তি পর্যায়ে হয়ে থাকে, সেসব কার্যক্রমে সমাজকর্মের যে ব্যক্তি সমাজকর্ম পদ্ধতিটি আছে এটা ব্যবহার করা যেতে পারে। এছাড়া কি আছে, দলীয়ভাবেও কিন্তু বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে ইউনিসেফ। দলীয়ভাবে যেমন বিভিন্ন ধরনের কর্মসূচিতে প্রশিক্ষণ প্রদান করে থাকে, এটা এখানে শিক্ষামূলক কর্মসূচিও আছে। তো এই ধরনের কর্মসূচি অর্থাৎ দলীয় যে কর্মসূচিগুলো আছে, এই ধরনের কর্মসূচিতে দল সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে। আবার দেখো যে সমষ্টি সমাজকর্ম পদ্ধতিটি, যে ইউনিসেফ কিন্তু একটা লক্ষ্যভুক্ত জনগোষ্ঠী নিয়ে কাজ করে। তো ইউনিসেফের লক্ষ্যভুক্ত জনগোষ্ঠী কোনটি? ইউনিসেফের লক্ষ্যভুক্ত জনগোষ্ঠী হচ্ছে শিশু, তাই না? একটা সমাজের, একটা দেশের শিশুরা হচ্ছে ইউনিসেফের লক্ষ্যভুক্ত জনগোষ্ঠী। তো তাদের উন্নয়নের জন্য হচ্ছে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকে ইউনিসেফ। তাহলে এখানে সমাজকর্মের যে সমষ্টি সমাজকর্ম যে পদ্ধতি, অর্থাৎ সমষ্টি উন্নয়ন এবং সমষ্টি সংগঠন যে পদ্ধতিটি আছে, এই পদ্ধতিটি প্রয়োগ করা যেতে পারে। অর্থাৎ ইউনিসেফের যে কার্যক্রমগুলো আছে, এই কার্যক্রমগুলো যখন ব্যক্তি পর্যায়ে হবে তখন ব্যক্তি সমাজকর্ম, যখন দলীয় পর্যায়ে হবে তখন দল সমাজকর্ম, এবং যখন হচ্ছে একটা সমষ্টিকে নিয়ে অর্থাৎ সব শিশুদেরকে নিয়ে হবে যে কর্মসূচিগুলো, সেখানে হচ্ছে দল সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে। ঠিক আছে? তো তোমরা যে কোনো সংস্থাই হোক না কেন, যখন আমরা কার্যক্রমের সমাজকর্ম পদ্ধতি বলবো, তাহলে হচ্ছে প্রথমেই লক্ষ্য করতে হবে যে ওই সংস্থা কোন ধরনের কর্মসূচিগুলো প্রণয়ন করে থাকে বা কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে, এবং ওই কার্যক্রমগুলো কি ধরনের, এটা ব্যক্তিগত হতে পারে, না দলীয়, না সমষ্টিগত। তো দেখা যাচ্ছে যে ইউনিসেফের যে কার্যক্রমগুলো আছে সেখানে ব্যক্তি বা দল দুটাই হয়, কিন্তু ইউনিসেফের কার্যক্রমগুলোর মধ্যে ব্যক্তি বা দলের চেয়ে আসলে সমষ্টি সমাজকর্ম পদ্ধতি আসলে বেশি প্রয়োগ করা হয়ে থাকে, কারণ এখানে সাধারণত লক্ষ্যভুক্ত সকল শিশুদের নিয়েই কাজ করা হয়ে থাকে। তাহলে মোটামুটি বলা যায় যে ব্যক্তি বা দলের চেয়ে এখানে সমষ্টি সমাজকর্ম পদ্ধতিটাই বেশি প্রয়োগ করা যেতে পারে। কিন্তু যখন কর্মসূচিগুলো ব্যক্তিগত পর্যায়ে হবে অথবা দলীয় পর্যায়ে হবে, তখন হচ্ছে ব্যক্তি সমাজকর্ম এবং দল সমাজকর্ম পদ্ধতিটি প্রয়োগ করা যেতে পারে। এছাড়া আমরা দেখো যে উদ্দেশ্যের মধ্যে পড়লাম যে ইউনিসেফ কি করে থাকে, শিশুদের নিয়ে, বিশ্বের সকল শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের গবেষণা করে থাকে এবং গবেষণা রিপোর্ট তৈরি করে থাকে। তো এক্ষেত্রে যে সমাজকর্মের যে সহায়ক পদ্ধতি আমরা আছে, যে সমাজকর্ম গবেষণা, তো এই সমাজকর্ম গবেষণা পদ্ধতি কিন্তু প্রয়োগ করা যেতে পারে। এছাড়া কি আছে দেখো যে ইউনিসেফ বিভিন্ন প্রচারণা চালায়। তো এই প্রচারণা চালানোর মাধ্যমে যে সমাজকর্মের একটা সহায়ক পদ্ধতি হচ্ছে যে সামাজিক কার্যক্রম, এই কার্যক্রমটাকেও কিন্তু ত্বরান্বিত করে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমাজকর্মের যে পদ্ধতিগুলো আছে, মৌলিক পদ্ধতি এবং যে সহায়ক পদ্ধতিগুলো আছে, সবগুলোই মূলত ইউনিসেফের যে কার্যক্রমগুলো আছে এখানে প্রয়োগ করা যেতে পারে। তাহলে এতটুকুই ছিল তোমাদের আজকে। তো আমরা প্রথমে যেটা তোমাদের ঠিক করেছি, আজকে পড়াবো যে ইউনিসেফের উদ্দেশ্য, ইউনিসেফের কার্যক্রম এবং ইউনিসেফের কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ। আমরা কিন্তু এতটুকু পড়ানো শেষ আমাদের। আমি আর একবার তোমাদের রিক্যাপ করছি একটু। দেখো যে ইউনিসেফের পুনরূপটা হচ্ছে কি, ইউনাইটেড নেশনস চিলড্রেন ফান্ড। প্রথমে কিন্তু ইমার্জেন্সি ছিল, ইমার্জেন্সি শব্দটা কিন্তু বাদ দিল। তো ইউনিসেফ 1946 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের যে শিশুরা আছে তাদের জন্য মূলত বিভিন্ন ধরনের জরুরি ভিত্তিতে ত্রাণ কার্যক্রম পরিচালনা করার জন্যই কিন্তু ইউনিসেফ গড়ে উঠল। এর সদর দপ্তরটা কোথায়? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। এটা হচ্ছে ইউনিসেফ বিশ্বব্যাপী শিশুদের অধিকার রক্ষা এবং কল্যাণে কাজ করার জন্য 1965 সালে কি করলো? নোবেল পুরস্কার লাভ করলো। এবং বাংলাদেশে 1971 সালের পর ইউনিসেফ তার কার্যক্রম শুরু করলো।
ইউনিসেফের উদ্দেশ্যগুলো আমরা পড়েছি। মা এবং শিশুদের স্বাস্থ্য রক্ষায় বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে, গ্রহণ করে থাকে। শিশুদের শিক্ষামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে থাকে। শিশুদের যে মৌলমানবিক যে চাহিদা আছে, মৌলমানবিক চাহিদা কি, যে খাদ্য, বস্ত্র, বাসস্থান অর্থাৎ বেঁচে থাকার জন্য যে চাহিদাগুলো, এই চাহিদাগুলো পূরণের জন্য কাজ করে থাকে। শিশুদের পুষ্টিকর খাদ্যের সরবরাহ নিশ্চিত করে থাকে। এইডস প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে। যুদ্ধাহত শিশুদের জন্য চিকিৎসা পুনর্বাসনে কাজ করে থাকে। যে শিশুরা আছে তাদের সংশোধন অর্থাৎ অপরাধী শিশুদের সংশোধন এবং উন্নয়নে কাজ করে থাকে। সমাজে লিঙ্গ বৈষম্য দূর করে থাকে। দুর্যোগে আক্রান্ত শিশুদের জন্য জরুরি ভিত্তিতে ত্রাণ সামগ্রী সরবরাহ করে থাকে এবং সারা বিশ্বে শিশুদের উপর গবেষণা এবং রিপোর্ট প্রকাশ করে থাকে। আমি একটু দ্রুত গেলাম কারণ এগুলো কিন্তু তোমাদের পড়ানো হয়েছে। তোমরা যদি একটু বাসায় দেখো তাহলে আমার মনে হয় অনেক বেশি সহজ হবে যদি বুঝে থাকো। এবং কার্যক্রমগুলো আমরা পড়েছি যে শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রম আছে, স্বাস্থ্য বিষয়ক কর্মসূচি আছে, নারীর ক্ষমতায়নে কাজ করে থাকে। নারীর ক্ষমতায়নের অন্যতম উদাহরণ কি দিয়েছি আমরা, যে মিনা কার্টুন কিন্তু ইউনিসেফের সহযোগিতা এটা করা হয় বাংলাদেশে। এছাড়া আছে যে স্বাস্থ্য বিষয়ক পুষ্টি বিষয়ক কর্মসূচি আছে, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জরুরি সাড়া প্রদান, পানি ও পয় নিষ্কাশন, এইচআইভি আক্রান্ত শিশুদের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম গ্রহণ করে থাকে, জন্ম নিবন্ধন এবং নারীদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ। এবং সবশেষে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে যে ইউনিসেফের কার্যক্রমে সমাজকর্ম পদ্ধতির প্রয়োগ। এখানে খুবই সংক্ষিপ্তভাবে যেটা বলেছে যে মৌলিক যে পদ্ধতিগুলো আছে অর্থাৎ ইউনিসেফের যে কার্যক্রমগুলো আছে, এটা যখন ব্যক্তিগত পর্যায়ে হবে তখন দল সমাজকর্ম, যখন দলীয় পর্যায়ে হবে যখন ব্যক্তি পর্যায়ে হবে তখন ব্যক্তি সমাজকর্ম, যখন দলীয় পর্যায়ে হবে এগুলো তখন দল সমাজকর্ম, এবং যখন লক্ষ্যভুক্ত যে জনগোষ্ঠী অর্থাৎ শিশুদের সবার জন্য যে কার্যক্রমগুলো সেগুলো হচ্ছে সমষ্টি সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে। এছাড়া শিশুদের জন্য যখন গবেষণা হবে তখন সমাজকর্ম গবেষণা পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে। এবং ইউনিসেফ যে প্রচারণা মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন ধরনের প্রচারণামূলক কার্যক্রম প্রচার করে থাকে, এখানে হচ্ছে এটার মাধ্যমে কিন্তু যে সামাজিক যে কার্যক্রম পদ্ধতি আছে এটা কিন্তু প্রয়োগ করা যেতে পারে। তো এতটুকুই।